ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে অসহনীয় ভোগান্তির পরও মিলছে না সিএনজি, বন্ধের পথে শিল্প কারখানা, চাকরি হারানোর শঙ্কায় শ্রমিক। হাবের সুরক্ষা বলয় ভেঙে পড়ায় প্রতিদিনই ঝরছে প্রাণ, জটিল রোগে আক্রান্তরাই বেশি কাবু, উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির জিনোটাইপ পরিবর্তন, সংক্রমণ বাড়ার আশঙ্কা। এসএসসিতে শতভাগ ফেইল করা বেশিরভাগ প্রতিষ্ঠানের পরীক্ষার্থী 15 জনের কম, অনুমোদন নিয়ে এই প্রশ্ন শিক্ষা গবেষকদের। 312টি প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে শোকজ। হরমুজ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা, নিষেধাজ্ঞা না উঠলে পুরোপুরি খুলবে না জানিয়েছে ইরান, অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। এবং বোলারদের পর ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে ছড়ি ঘোরাচ্ছেন ব্যাটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড পেরিয়েছে 17 রান, ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তানজিদ তামিমের। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ছুটির দিনে তীব্র গ্যাস সংকট, রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময়ের অপেক্ষা আর ভোগান্তির পরও মিলছে না গ্যাস। তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও গণপরিবহন নির্ভর মানুষ। শহরের অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ থাকায় সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। যেসব পাম্পে গ্যাস মিলছে সেখানেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। তবে গ্যাসের চাপ কম বলে অভিযোগ গ্রাহকদের। এদিকে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন পাম্প মালিকরাও। দ্রুত সংকট নিরসনের দাবি সাধারণ মানুষের। এই মুহূর্তে রাজধানীর খিলক্ষেতে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, চট্টগ্রামে পার্থপ্রতিম বিশ্বাস এবং ফেনীতে আছেন আতিয়ার সজল। সরাসরি শুরুতেই যাব সামদানির কাছে। সামদানি, রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তির একই চিত্র। অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। যেসব সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ করা হচ্ছে সেসব সিএনজি ফিলিং স্টেশনে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না মূল্যায়নে প্রেশার না থাকার কারণে। অনেকেই দীর্ঘ সময় 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করার পরেও তারা গ্যাস পাচ্ছেন না। তারা অনেকেই মধ্যরাত থেকে এখানে যারা সাধারণ যানবাহন সংশ্লিষ্ট রয়েছেন তারা এখানে যখন 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করার পর সিএনজি ডিসপেন্সারের সামনে যাচ্ছেন সে সময় কিন্তু তারা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না, যার কারণে এখানে সাধারণ যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন এবং যারা এই যানবাহনের ওপরে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন, অটোরিকশা চালক এবং একই সঙ্গে রাইড শেয়ারিং অ্যাপের চালক যারা রয়েছেন তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। কারণ তাদের মূল্যবান কর্মঘণ্টা যেমন এখানে নষ্ট হচ্ছে, একই সঙ্গে দীর্ঘ সময় ক্লান্তিকর এই বসে থাকা তাদেরকে মানসিকভাবে অবসাদগ্রস্ত করে তুলছে এবং একই সঙ্গে এখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। অনেকেই মধ্যরাত থেকে অপেক্ষা করছেন, অনেকে সকাল থেকে অপেক্ষা করছেন। এখানে অপেক্ষারত যারা আছেন সাধারণ যানবাহন সংশ্লিষ্ট তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা আসলে এই ভোগান্তির অবসান চায় এবং তারা কোনো প্রতিশ্রুতি চায় না। একই সঙ্গে আমরা পাম্প সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানালেন যে তাদের বিদ্যুৎ সরবরাহ করার যে ব্যাপারটি রয়েছে, অর্থাৎ যে সিএনজি ডিসপেন্সার চালানোর জন্য, কম্প্রেসার মেশিনটি চালানোর জন্য যে বিদ্যুতের প্রয়োজন হয় সেই বিদ্যুৎটিও তারা আসলে উৎপাদন করতে পারছেন না, যার কারণে আসলে তাদের কিন্তু বেশ লোকসান গুনতে হচ্ছে। এবং একই সঙ্গে সিএনজি পাম্প সংশ্লিষ্টরা আমাদেরকে জানাচ্ছিলেন এভাবে চলতে থাকলে তাদেরকে সরবরাহ পুরোপুরি বন্ধ রাখতে হবে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব চট্টগ্রামে, সেখানের গ্যাস সংকটের খবর জানাবেন সহকর্মী পার্থ। চট্টগ্রামে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। গত কয়েকদিন ধরে টানা যে গ্যাস সংকট, সেই সংকট কিন্তু এখনও সমাধান হয়নি। আমরা আছি নগরীর কদমতলী এলাকায় সিএনজি স্টেশনের সামনে। অন্যান্য স্বাভাবিক সময়ে এই সিএনজি স্টেশনের সামনে আমরা দেখে থাকি প্রচণ্ড ভিড় থাকে, এখানে সবাই গাড়িতে গ্যাস ভরার জন্য আসেন, কিন্তু গত কয়েকদিন এই চিত্রগুলো সম্পূর্ণ বিপরীত। আসলে এই সিএনজি স্টেশনের গ্যাসের চাপ কম থাকায় তারা যেমন গ্যাস দিতে পারছে না, তেমনি নগরীর অন্যান্য আসলে গ্যাস পাম্পগুলোর অবস্থাও কিন্তু ঠিক একই রকম। গ্যাসের চাপ কম থাকায় গত কয়েকদিন ধরে কেউই গ্যাস দিতে পারছে না। আপনারা দেখছেন এই যে সিএনজি চালকরা রয়েছে তারা কিন্তু সেই অনেকেই আমরা দেখেছি 24 ঘন্টারও বেশি সময় ধরে এখানে অপেক্ষা করছেন গ্যাসের জন্য। তাদের দুর্ভোগ কিন্তু অনেকটাই চরমে। তারা বলছেন তাদের যে পরিবার পরিজন তা নিয়ে তারা কিন্তু মানবেতর জীবনযাপন করছে। আসলে মালিককে যেমন তারা ইনকাম দিতে পারছে না, তেমনি গ্যাস না পাওয়ার কারণে তারাও তাদের যে কাঙ্ক্ষিত ইনকাম সেটি তারা কিন্তু করতে পারছে না। তবে সবচেয়ে যেটি বড় বিষয়,
কখন গ্যাস আসবে সেটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্নের বিষয়। এই উত্তর আসলে যেমন কারণেই তেমনি তারাও বলছেন সরকারকে অন্তত চট্টগ্রামে যে আসলে 15 থেকে 20 দিন ধরে যে গ্যাস সংকট, মাঝখানে 2-3 দিন গ্যাস ভালো হয়েছিল, আবারও টানা আজকে 3 থেকে 4 দিন ধরে চট্টগ্রামে ভয়াবহ গ্যাস সংকট ধারণ করেছে। অন্যদিকে আমরা দেখছি চট্টগ্রামের যে বাসাবাড়ির সাধারণ মানুষের কথা যদি বলি, চট্টগ্রামের এই যে বাসাবাড়িগুলোতে একদমই গ্যাস নেই বললেই চলে। গত 3 দিন চট্টগ্রামে গ্যাস সংকট থাকার কারণে অনেকটা অনাহারেই দিন যাপন করছে সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কদমতলী এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আতিয়া সজল। ফেনীতেও গ্যাসের যে তীব্র সংকট সেটি লক্ষণীয় এবং দ্বিতীয় দফায় এই যে গ্যাসের সংকট সেটা চলছে গত বুধবার থেকে, এবং বুধবার থেকে আমরা দেখেছি যে রাত থেকেই গ্যাসের সরবরাহ কমতে থাকে এবং সেটি অব্যাহত রয়েছে। আমরা একটি সিএনজি ফিলিং স্টেশনে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই ফতেপুর এলাকায়। এই যে সিএনজি ফিলিং স্টেশনের সাথে কথা বলে মালিকপক্ষের সাথে যেটা জানিয়েছেন যে তারা ভোর 7টা পর্যন্ত মোটামুটি কিছুটা গ্যাস দিতে পেরেছিলেন, যখন কিছুটা গ্যাসের প্রেশার যদিও কম ছিল। ঠিক ফেনীর 11-10টির মতো সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, সে সকল সিএনজি ফিলিং স্টেশনের একই অবস্থা। রাতে কিছুটা মানে গ্যাস আসে, যদিও সেটা পর্যাপ্ত চাপ থাকে না, এবং যারা গ্রাহক রয়েছে বিভিন্ন পরিবহনের যেসব চালক রয়েছে তারা যেটা জানিয়েছেন তাদের চাহিদার হয়তো দেখা গেছে অর্ধেকেরও কম পায়, আবার কেউ পায় না। ঘন্টার পর ঘন্টা তারা এভাবে সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে এসে লাইনে দাঁড়ান, এবং সেই সাথে সাথে কিন্তু আমরা দেখেছি ফেনীর যে বহুতল ভবনগুলো রয়েছে এবং আবাসিক গ্রাহক রয়েছে প্রায় 32,000 বাখরাবাদের, এবং প্রায় 350 বা 400-র মতো যে বাণিজ্যিক গ্রাহক রয়েছে, সবাই কিন্তু একটি ভোগান্তির মধ্যে পড়েছে। সেই সাথে তীব্র গ্যাস সংকটের বিদ্যুৎ সংকটের কারণে বা লোডশেডিংয়ের কারণে মানুষ আরও মরার উপরে খাড়ার গা হয়ে ধরা দিয়েছে। সব মিলে একটি কঠিন সময় পার করছেন ফেনীর মানুষ। গ্যাস সংকটের বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন ফেনী থেকে আতিয়ার সজল। এর আগে চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস এবং তার আগে রাজধানী থেকে যোগ দিয়েছিলেন সামদানি প্রত্যয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাব তার কাছে। লিপি, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা জানেন যে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ফেরদৌস স্টিল মিল যেই শিপইয়ার্ডটি রয়েছে সেখানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এবং সেই বিস্ফোরণে আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এবং এখনও পর্যন্ত আমরা দেখেছি যে 3টা অ্যাম্বুলেন্সে করে মোট 7 জনকে নেওয়া হয়েছে, এবং আনার সঙ্গে সঙ্গে মেডিকেলের যে ইমার্জেন্সি রয়েছে সেখানে যারা চিকিৎসকরা আছেন তারা কিন্তু তাদেরকে দেখে বিভিন্ন ওয়ার্ডে রেফার করে দিচ্ছেন। এবং ঘটনা আমরা যতটুকু এখনো পর্যন্ত জানতে পেরেছি, আপনারা জানেন যে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় কিন্তু বেশ কয়েকটি শিপইয়ার্ড রয়েছে, শিপ ব্রেকিং ইয়ার্ড, এবং সেই শিপ ব্রেকিং ইয়ার্ডের মধ্যে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে আসলে ঘটনাটা ঘটে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা প্রায় সকাল 10টার দিকে ঘটনাটা জানতে পেরে, এবং ঘটনাটা জানার সঙ্গে সঙ্গে তাদের একটা ইউনিট ভাটিয়ারির দিকে রওনা দেন, এবং তখন তারা শুনতে পেরেছেন যে 10 জনের মতো আহত হয়েছে, এবং পরবর্তীতে তারা নিশ্চিত করেছেন যে প্রথমে 2 জন মারা গিয়েছে এবং পরে আরেকজন মারা গিয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে 3 জন নিহত হয়েছে এই ঘটনায়। এবং আহত সংখ্যাটা যদিও আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কিন্তু কেউ বলছে যে 10 জন, কেউ বলছে 20 জন। অর্থাৎ যেহেতু মেডিকেলে এখনো পর্যন্ত আমরা দেখেছি যে 7 জন আহত এসেছে, ফলে আমরা বলতে পারি যে এখনো পর্যন্ত আহতর সংখ্যা মেডিকেলে এসে পৌঁছেছে 7 জন। এবং যারা এসেছেন তাদের কিন্তু আসলে সবারই প্রায় গুরুতর অবস্থা, এবং কোনো ধরনের সেন্স ছিল না, শরীরের অনেক অংশে ক্ষত বিক্ষত অবস্থায় রয়েছে। এবং যেহেতু বিস্ফোরণের মাধ্যমে ঘটনাটা ঘটেছে, আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু এই শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজগুলো নিয়ে আসা হয়, আনার পর এই ভাটিয়ারিতে কিন্তু জাহাজগুলো কাটা হয়, এবং এই জাহাজ কাটার সময় আসলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ধারণা করছে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস। এবং এই ঘটনায় যে আহত, সেই আহতদেরকে যতটা সম্ভব কিন্তু সীতাকুণ্ড যে
পুলিশ এবং ফায়ার সার্ভিস এবং অন্যান্য যে সরকারি সংস্থাগুলো আছে তারা দ্রুত কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং সেখান থেকে আসতে আসলে যতটুকু সময় লাগে এবং এই যে কিছুক্ষণ আগে অর্থাৎ প্রায় 7 থেকে 8 মিনিট আগেই আসলে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে এবং 3টা অ্যাম্বুলেন্সে এসেছে এবং 3টা অ্যাম্বুলেন্সে আসলে 7 জনের মতো এসেছে এবং যারা এখানে কর্তব্যরত চিকিৎসকরা আছেন তারা প্রাথমিকভাবে তাদেরকে দেখে বিভিন্ন ওয়ার্ডগুলোতে রেফার করেছেন এবং এই ঘটনায় এখনো পর্যন্ত নিহতের যে সংখ্যাটা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করেছে সেই সংখ্যাটা হচ্ছে 3 জন এবং আহত যারা আছেন তাদের আসলে এমন গুরুতর অবস্থা, তাদের সাথে কথা বলার মতো অবস্থা ছিল না। তবে বিভিন্ন সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে সকালে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে যখন তারা জাহাজ কাটছিল তখন কিন্তু কাটা অবস্থায় হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বিস্ফোরণের ঘটনা থেকে আসলে তাৎক্ষণিকভাবে যেসব শ্রমিকরা ওখানে কাজ করছিলেন তারা গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলে আসলে 3 জন নিহত হয় এবং যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয় এবং সেখানে কিন্তু শিপ ব্রেকিং ইয়ার্ডে আমরা যতটুকু মোবাইল ফুটেজ দেখেছি সেখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় করেছিল, স্বজনরা কিংবা আশেপাশে যারা আছেন স্থানীয়রা এসে কিন্তু যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু দ্রুত হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এখনো পর্যন্ত 3টে অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে এবং এই 3টে অ্যাম্বুলেন্সে 7 জন যে আহত তারা এসেছেন এবং তাদেরকে বিভিন্ন ওয়ার্ডগুলোতে ভর্তি করা হয়েছে এবং তাদের যেহেতু খুবই গুরুতর অবস্থা ফলে পুরো ঘটনা সম্পর্কে এখনো পর্যন্ত তাদের যারা ছিল প্রত্যক্ষদর্শী তাদের কোনো বক্তব্য পাওয়া যায় না। তবে আমরা ফায়ার সার্ভিস এবং পুলিশের পক্ষ থেকে যতটুকু জানতে পেরেছি যে সকাল 10টার দিকে ঘটনাটা ঘটেছে এবং ঘটনার শোনা মাত্রই ফায়ার সার্ভিসের একটা ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে প্রথমে 2 জন নিহত তারা নিশ্চিত করে এবং পরবর্তীতে আরও 1 জন অর্থাৎ মোট এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জন নিহত হয়েছে বলে আমাদেরকে যে প্রশাসনের সূত্র থেকে জানানো হয়েছে এবং আহত সংখ্যাটা এখনো পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছে না, কারণ যারাই আসলে আহত হয়েছে তাদেরকে চেষ্টা করছে যে দ্রুত যেন হাসপাতালে নিয়ে আসা হয়, সে উদ্যোগ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে শিপ ব্রেকিং ইয়ার্ডে এখনো পর্যন্ত 3 জন নিহত এবং আহত আসলে বেশ কয়েকজন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল থেকে সর্বশেষ। চট্টগ্রাম মেডিকেল থেকে সহকর্মী ফেরদৌস লিপি। সময় সংবাদে আরও থাকছে। ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারে দাম কমেছে বেশিরভাগ সবজির। কাঁচা মরিচ কমলেও বেগুনের কেজি 120 টাকা, নিম্নমুখী ডিম, ব্রয়লার মুরগির দর, মাছের বাজার স্থিতিশীল। হামের সুরক্ষা বলয় ভেঙে পড়ায় প্রতিদিনই ঝরছে 4 থেকে 5 জনের প্রাণ। আক্রান্তদের যারা জটিল নানা রোগে আক্রান্ত তাদেরই বেশি মৃত্যু হচ্ছে। পর্যাপ্ত টিকা থাকলেও শিশু নির্বাচনে সংখ্যাতাত্ত্বিক ঘাটতি আছে বলে মনে করছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক। এদিকে চলতি বছর পরিবর্তন হচ্ছে ডেঙ্গির জিনোটাইপ। ডেন 3-তে আক্রান্তের হারই বেশি। আয়শা সিদ্দিক সামিয়া জানাচ্ছেন বিস্তারিত। হামের মৃত্যুর সংখ্যা প্রায় শূন্যে নামিয়ে আনা একটা দেশে কি করে আবারও ভয়ঙ্কর রূপে ফিরতে পারে এই মরণঘাতী, তার অন্যতম উদাহরণ বাংলাদেশ। 2 দশক পর গেল মার্চে দেশে ছড়িয়ে পড়ে হামের প্রাদুর্ভাব, যার জন্য নিয়মিত টিকার ক্যাম্পেইন না হওয়া ও অন্তর্বর্তী সরকারের টিকা কেনায় ভুল নীতিকে দায়ী করে সরকার। পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে ক্যাম্পেইন হলেও থামানো যাচ্ছে না মৃত্যুর সংখ্যা। এখনও প্রতিদিন গড়ে প্রাণ ঝরছে 4 থেকে 5 জনের, আর আক্রান্তের হার 1000-এর বেশি। সাধারণভাবেই প্রশ্ন জাগে টিকা দেওয়ার পরও কেন বন্ধ হচ্ছে না হামে প্রাণহানি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন হামের সুরক্ষা বলয় ভেঙে পড়ায় নানা জটিল রোগে আক্রান্তরাই বেশি কাবু হচ্ছে। পর্যাপ্ত টিকা থাকলেও কার্যক্রম বাস্তবায়নে ঘাটতি আছে বলেও মনে করছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক। এখানে কোথাও একটা সংখ্যাতাত্ত্বিক ঘাটতি আছে আমি মনে করি। তো এটা আসলে ওইভাবে না নিয়ে যে কারোই এটা সংখ্যাতাত্ত্বিক যে গ্যাপটা আছে সেটা আমাদের তো প্রতি বছর আবার মাইক্রো প্ল্যান হয় ইপিআই, এটা নেক্সট মাইক্রো প্ল্যানে এটা কভার করে ফেলতে হবে কোথাও ঘাটতি থেকে থাকলে। হামের টিকা শিশুদের শরীরে কার্যকর হতে সময় লাগে 4 সপ্তাহ।
পরবর্তীতে এই টিকা শিশুদের শরীরে কী ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে, টিকা কার্যকর হচ্ছে কিনা এ নিয়ে গবেষণা করছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। হাম নিয়ে উদ্বেগের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। টানা বৃষ্টি আর জমে থাকা পানিতে দ্রুত বংশবিস্তার করতে পারে এডিস মশা, ফলে বাড়ছে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি। প্রতিদিনই ডেঙ্গুতে মৃত্যুর ঘটনাও ঘটছে। আইসিডিডিআরবির গবেষক শফিউল আলম বলেন, এবছর ডেঙ্গুর জিনোটাইপ পরিবর্তন হচ্ছে। ডেন 2-র চেয়ে এখন ডেন 3 ধরনে বেশি আক্রান্ত হচ্ছে। এতে চলতি বছরের তুলনায় আগামী বছর বাড়তে পারে আক্রান্তের হার। 19 সাল থেকে এখন পর্যন্ত, গত বছর পর্যন্ত সেটা ডেন 2 ছিল, এবার শোনা যাচ্ছে যে ডেন 3টা আবার বেশি হচ্ছে। হয়তো বা এইভাবে চলতে থাকলে আগামী বছর একটা বড় আউটব্রেক হতে পারে। ডেঙ্গুর টিকা আবিষ্কারেও কাজ করছে গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে হেরিটেজ সাইকেল র্যালিতে ছড়িয়ে দেয়া হলো প্রাণের শহর রক্ষার বার্তা। ঢাকার 416 বছর পূর্তি উপলক্ষে হৃদয়ে ঢাকা 416 উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হয় এই সাইকেল র্যালি। ঢাকা গেট থেকে শুরু হয়ে টিএসসি, শাহবাগ মোড় সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে নগর ভবনে গিয়ে শেষ হয় র্যালিটি। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, প্রাণ খুলে ঢাকাকে উপভোগ করতে হবে। আর সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ঢাকা দেশের প্রাণের শহর ও ঐতিহ্যের ধারক। মাদকমুক্ত তারুণ্য গড়ে তুলতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা জরুরি। এবার বাণিজ্যের সংবাদ। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে 10 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 190 টাকায়। ডিমের দাম ডজনে কমেছে 10 টাকা। নিম্নমুখী সবজির দামও বেশিরভাগই বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। তবে বেগুনের কেজি ছুঁয়েছে 120 টাকা। আর সপ্তাহ ব্যবধানে কাঁচা মরিচের দাম 30 টাকা কমে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়ায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাজার। তুলনামূলক সব সবজিতেই কম বেশি আছে, তবে অধিকাংশ জায়গায় কম আছে। টমেটো 120 টাকা, আপনার পেঁপে 30 টাকা কেজি, পটল 60 টাকা, বেগুনের দাম একটু বেশি 120 টাকা কেজি। বৃষ্টি বাদল ওয়েদার ঠিক হয়ে যাইতেছে, দিন দিন যত ওয়েদার ভালো হইব তো আস্তে আস্তে শাকসবজি আইব, মাছ তোর ঘরে আইব, তখন আস্তে আস্তে চাপ কমে যাইব। টানা 3 দফা বাড়ার পর এবার দেশের বাজারে কমল স্বর্ণের দাম। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানায়, ভরিতে 2158 টাকায় কমিয়ে ভ্যাট সহ 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,34,621 টাকা নির্ধারণ করা হয়েছে। সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমায় দেশের বাজারেও কমেছে দাম। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 2,24,065 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,92,398 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,57,172 টাকা নির্ধারণ করা হয়েছে। এসএসসিতে শতভাগ ফেইল করা বেশিরভাগ প্রতিষ্ঠানেরই পরীক্ষার্থীর সংখ্যা 15 জনের কম। এসব প্রতিষ্ঠানে পড়াশোনার তেমন কোনো পরিবেশও নেই। কিভাবে এই প্রতিষ্ঠান অনুমোদন পেল, সেই প্রশ্ন তুলেছেন শিক্ষা গবেষকরা। বোর্ড বলছে 312টি প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে শোকজ। নূরে আলমের রিপোর্ট। ময়মনসিংহের ফুলবাড়িয়ার শহীদ স্মৃতি গার্লস হাই স্কুল থেকে এবছর 5 জন এসএসসি পরীক্ষা দিয়েছে, যাদের সবাই ফেল করেছে। স্কুলে শিক্ষক আছেন 7 জন। শিক্ষকরা বলছেন, নানা সংকটের কারণে প্রতিষ্ঠানটির ফলাফল এমন খারাপ হয়েছে। খারাপ করার কারণ হলো আমাদের যে গণিতের টিচার উনি নাই, দীর্ঘদিন তো যে বেতন পায় না, এই জন্য আসে না। হঠাৎ করে এই বছর বিল বেতন না পাওয়ার কারণে এই প্রতিষ্ঠানটি এই শূন্যপত্রে চলে গেছে। গাজীপুরের মেদুয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে এবার 18 জন পরীক্ষা দিয়ে একজনও পাশ করেনি। শিক্ষক আছেন 18 জন। তারা সন্তানদের প্রতি খুব একটা বেশি সচেতন না পড়াশোনার দিকে। তারা চিন্তা করে যে পড়াশোনা করে কি হবে। ক্লাস 7 থেকে যেসব মেয়েরা পড়ে তাদের বিয়ে দিয়ে দেয়। দেখা যায় যে ক্লাস করতেছে, তাকে ডেকে নিয়ে যাচ্ছে গার্ডিয়ান, হঠাৎ খবর পাইলাম যে বিয়ে হয়ে গেছে। একই চিত্র শতভাগ ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানের। এগুলো থেকে 15 জনের কম শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। শতাধিক প্রতিষ্ঠান থেকে মাত্র 5 থেকে 7 জন পরীক্ষার্থী অংশ নেয়। আবার কয়েকটিতে পরীক্ষার্থী ছিল মাত্র 1 জন। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের মধ্যে 72% মাদ্রাসা।
এসব প্রতিষ্ঠানকে শোকজ করেছে শিক্ষা বোর্ড। ধাপে ধাপে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। তাদের কোনো অবহেলা বা তাদের কোনো সমস্যা আছে, মানে তাদের নিজেদের কোনো হেয়ালিপনার জন্য এরকমটি হয়েছে, তাহলে অবশ্যই তাদেরকে আমাদের আইনের আওতায় আনতেই হবে। শিক্ষা গবেষকরা বলছেন এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রাসঙ্গিকতা আছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে। পুরো উপজেলার মধ্যে মাত্র একজন শিক্ষা অফিসার থাকে, তার সাথে একজন বা দুইজন সহকারী শিক্ষা অফিসার থাকে। ওনাদের দিয়ে পুরো জায়গাটাকে ম্যানেজ করা সম্ভব না। তাছাড়া ওনারা অন্য আরও অনেক কাজে ব্যস্ত থাকেন। এছাড়াও যে কথাটা হলো যে ধরেন ডিস্টেন্স মনিটরিংয়ের যে ব্যবস্থাটা, এটাও করতে পারেন আপনি। এবার এত শিক্ষার্থী কেন ফেল করলো সেই কারণও অনুসন্ধানের পরামর্শ গবেষকদের। বিগত সময়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেরই অনুমোদন দেওয়া হয়, যেগুলোতে শিক্ষার মান তো দূরের কথা, পরিবেশই নেই। সংশ্লিষ্টরা বলছেন এসব প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি অবস্থানে হরমুজ প্রণালী নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ না উঠলে হরমুজ পুরোপুরি খুলবে না বলে সাফ জানিয়েছে তেহরান। শর্ত না মানলে যুদ্ধ আরও বাড়ার পাশাপাশি বৈশ্বিক শক্তির সমীকরণ বদলে যেতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। অন্যদিকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ প্রয়োজন হলে অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে, তখন এর প্রভাব পড়ছে জ্বালানি ও পরিবেশ নিরাপত্তাতেও। এমন পরিস্থিতিতে প্রণালীতে আবুধাবির দুটি জাহাজে হামলার খবর পাওয়া গেছে। দেখছেন সময় সংবাদ। ডারউইন টেস্টের খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ডারউইনে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সরাসরি যাব তার কাছে। শিমুল, এসে বলাতে অস্ট্রেলিয়া কিছুটা দাপট দেখাচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশ 6টি উইকেট হারিয়েছে, তার মাঝে কিন্তু লিড নিয়েছে 135 রানের কাছাকাছি বাংলাদেশ লিড নিয়েছে। নাজমুল হাসান শান্তর কথা একটু বলতে হয়, তিনি দুর্দান্ত ভাবে আজকে শুরুটা করেছিলেন, 50টা তুলে নিয়েছেন এবং রানটাকে বাড়িয়ে নেওয়ার জন্য, অর্থাৎ লিডটাকে বাড়িয়ে নিতে যেভাবে খেলা দরকার তিনি ঠিক সেভাবেই খেলেছেন। তানজিদ তামিম, যিনি সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন, তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন, গাইড করেছেন ক্যাপ্টেন। ওই যে নার্ভাস 90-তে থেকে যেন কোনো ধরনের ভুল না করেন। একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল নার্ভাস 90-র মাঝে, তানজিদ তামিমকে তিনি আবার দৌড়ে গিয়ে অপর প্রান্তে বুঝিয়েছেন যে এই সময়ে সে প্যানিক করা যাবে না। যেই শুরুতে আসলে কিন্তু বলা চলে যে সেঞ্চুরিটা তানজিদ তামিম পেয়েছেন, পরবর্তীতে তিনিও কিন্তু সম্ভাবনা তৈরি করেছিলেন, যদিও শেষ পর্যন্ত 84 রানে ফিরে গেছেন। মুশফিকের সাথে দারুণ একটা জুটি করেছিলেন, মুশফিকও ফিরে গেছেন 36 রানে। মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ, যিনি বল হাতে দুর্দান্ত করেছেন গতকালকে, ব্যাট হাতেও দেখছি যে আসলে মিরাজের সাথে জুটি গড়েছেন। এখন পর্যন্ত আমরা যেমনটা দেখছি, হাসান মাহমুদকে নিয়ে যদি একটু বলি, তিনি কিন্তু প্র্যাকটিস সেশনে ব্যাট হাতে অনেক সময় দেন না। এটা আমরা যেটা তাকে জিজ্ঞেস করা হয়, তিনি আসলে বলেন যে আমি টেলেন্ডার হিসেবে যেন দলকে সাপোর্ট দিতে পারি, সেই জন্য আসলে মূলত এই প্র্যাকটিস। ডারউইন থেকে সহকর্মী তারেক হাসান শিমুল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল 5 শ্রমিকের, আহত বেশ কয়েকজন। চট্টগ্রাম মেডিকেলে ভর্তি, মৃতের সংখ্যা বাড়ার শঙ্কা। ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে অসহনীয় ভোগান্তির পরও মিলছে না সিএনজি। বন্ধের পথে শিল্প কারখানা, চাকরি হারানোর শঙ্কায় শ্রমিক। এবং বোলারদের পর ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে ছড়ি ঘোরাচ্ছে ব্যাটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড পেরিয়েছে 17 রান, ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তানজিদ তামিমের। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। ইমদাদুল হক, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।